বার্তা দেওয়া, সেখানে কারো অসুবিধা সৃষ্টি করা এটা খুব ভালো কথা নয়। সেই দিক থেকে এখানে হয়েছে খুবই ভালো কথা। আরও একটা জিনিস আপনারাই লক্ষ্য করবেন, কিছুদিন আগে এখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সমাবেশ করে রেগুলার হয়, যেটা সাধারণভাবে। এছাড়াও এখানে গীতা পাঠও হয়েছে। সেই জায়গায় যদি সরকার এরকম মনে করে থাকে তাহলে তো আমার তো মনে হয় না এটা খুব ভুল কিছু। এটা বেশ ভালো একটা বিষয়। ধর্ম বর্ণ নির্বিশেষে, সমস্ত কাজকর্ম নির্বিশেষে একটা ফাঁকা মাঠে সমাবেশ করা হলো। দাদা, ইতিহাসে এটাই হয়তো প্রথম যে গরুবিহীন কুরবানি। এটা কতখানি আনন্দিত হয়েছেন, কতখানি মেনে নিয়ে কতখানি আপনাদের করেছেন সেটা বলুন। এই কথাটা ঠিক, আপনার প্রশ্নটাই ঠিক নয়। আপনি যে আইনটার কথা বলতে চাইছেন, যেটাকে লাগু করা হয়েছে, যেটা নিয়ে আপনাদের এত প্রশ্ন, সেটা একটু জেনে রাখুন। 1950 সালের আইন, অলরেডি হাইকোর্টে মামলা ফাইল হয়ে গেছে, আমরাই করেছি, আমরা আছি সেই মামলায়, যে এই আইনটা আজকের দিনে আদৌ গ্রহণযোগ্য কি না, সাংবিধানিক সঙ্গত, মানে সংবিধানগতভাবে কতটা সঙ্গত, সেটা বিচারের জন্য পেন্ডিং আছে, বিচারাধীন আছে। তো আজকে বিষয়টা হচ্ছে এই আইনটাকে সরকার লাগু করতে চাইছে। অবশ্যই আপনি যে ইঙ্গিত করতে চাইলেন, সেই ইঙ্গিত এই লাগু করার চেষ্টার পেছনে অবশ্যই আছে। ঠিক আপনি যে জায়গাটাকে ব্যবহার করলেন, আমি আপনাকে দোষ দিতে পারছি না, কিন্তু বিষয়টা হচ্ছে আইনটাতেও এমন কিছু বলা আছে যে বিষয়টা বুঝতে হবে। সেটা হচ্ছে কলকাতা এবং আরবান এরিয়া, মানে মিউনিসিপ্যালিটিসগুলো ছাড়া, একমাত্র তখন 1950 সালে ছিল কালিম্পং মিউনিসিপ্যালিটি, নোটিফাইড এরিয়া ছিল 1950 সালে, তাই কালিম্পং ছাড়া এই আইনের কোনো বৈধতা নেই। এই তো, এবার তাহলে বাকি জায়গায় তো এই আইনটা না, বাকিটা রাজনৈতিক, সেটা নিয়ে আমি কথা বলবো না। হ্যাঁ, সেটা নিয়ে আমি কথা বলবো না। আরেকটা বিষয় হচ্ছে, মানুষ যদি সচেতন হয় তাহলে এর পেছনে যে রাজনীতিটা আছে সেটাকেও নিশ্চয়ই অ্যাভয়েড করে বেরিয়ে যেতে পারবে। এই বিকেলে নামাজ পড়ে কতখানি আনন্দ লাগলো? না, এটা ভালোই লেগেছে, ভালোই লেগেছে। আমার নাম সৈয়দ চন্দন হোসেন, আমি কলকাতা হাইকোর্টের আইনজীবী। হ্যাঁ, রেড রোডে যে নামাজ হতো, সেখানে নামাজ কমপ্লিট হওয়ার পরে যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি রাজনৈতিক কিছু বক্তব্য রাখছেন, এবার সেরকম কিছু দেখলেন না, কি বলবেন? এটাই তো বললাম যে মানুষ যদি সচেতন হয় তাহলে এই সমস্ত বিষয় থেকে রাজনীতিকে আলাদা করে রাখবেন, কারণ রাজনীতির সাথে ধর্মাচরণের কোনো সম্পর্ক নেই। এটা সবাই বোঝে, কিন্তু যখন কোনো সরকার, কোনো দেশের সরকার জোর করে এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, সেইখানেই সমস্যাটা তৈরি হয়। বাধ্য হয় মানুষ, অনেক মানুষ বাধ্য হয়ে যায় আচরণগুলো করতে, কারণ তাদের কিছু কম্পালশন তৈরি হয়ে যায়। সেই জায়গাগুলো আজকে নেই, এটা খুবই সুখের। শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই ও ভালোবাসা জানাই যে তিনি থাকাকালীন, মুখ্যমন্ত্রী থাকাকালীন এই ব্রিগেড যেখানে সমাবেশ হয়, এই ব্রিগেড মাঠ থেকেই মুখ্যমন্ত্রী এখানে গীতা পাঠের সুন্দর এখানে পরিবেশ তৈরি হয়েছিল। এখানে আবার ঈদুজ্জোহার অনুষ্ঠান তৈরি হয়েছে। এই জন্য আমরা মুখ্যমন্ত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ যে এই ব্রিগেড মাঠে সম্প্রীতির মাঠ, ভালোবাসার মাঠ এবং ভ্রাতৃত্বের মাঠ। এই ব্রিগেড মাঠে যেমন হিন্দু মুসলমান সর্বজাতিকে এক করতে পারে, সেই জন্যে আমরা মুখ্যমন্ত্রীকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। আজকে ঈদ মানে ঈদুজ্জোহা, ঈদুল আজহা বলা হয়। এই ঈদুল আজহা হচ্ছে পবিত্র ধর্মের, এটা হচ্ছে আত্মসমর্পণ করে আত্মবলিদান করা, মানে এক কথায় এখানে যে রাগ, ক্রোধ, হিংসা, কুরবানি দেয়া, এখানে পশু কুরবানি দিতেই হবে না, এটা নিজের আত্মাকে, নিজের রাগকে, নিজের ক্ষোভকে, নিজের অহংকারকে, নিজের গাম্ভীর্যকে কুরবানি দেয়া। সবচেয়ে প্রথমে আমি পুরো ভারতবাসীকে মন দিয়ে ঈদ মোবারক কথা বলি। আর এটা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, এটা আমরা করব না তো কে অন্য লোক করবে? এটা তো আমাদের দেশ, আমাদের ভালোবাসা, আর আমাদের ভালোবাসা।
আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে নামাজ হচ্ছে, আপনারা খুশি এতে? খুবই খুশি আছি। আমাদের ধর্ম ইসলাম ধর্মতে কোনো আদার্স কোনো এ মানুষকে কষ্ট দেওয়ার নেই। এই জন্যে যে আমাদের এই যে মাঠে হয়েছে এটা খুবই ভালো। আমার অন্য আদার্স কোনো লোকের কারো কষ্ট হবে না, এই জন্য আমাদের খুব খুশি। ইতিহাসে এই প্রথম গরু কোরবানি বাদ দিয়ে হ্যাঁ। মানুষ ঈদ উদযাপন করছে, এতে কতখানি মন থেকে মেনে নিয়েছে? স্যার আমার তো এত খুশি যে বলার নেই। এই জন্যে কে আমার একটাই কথা, যে জিনিসের আমাদের ধর্মতে বারণ করা আছে কি অন্য কোনো লোকের আমরা কষ্ট দেব না, সে কাজ আমরা কেন করতে যাব? যদি আমাদের এই দিকে আমাদের গভর্নমেন্ট, আমাদের সরকার বা আমাদের ভারত সরকার বা অন্য কোনো রাজ্যতে কোনো সরকার যদি বারণ করে বা আমাদের কোনো হিন্দু ভাইদের কষ্ট হয়, ও জিনিস আমরা করতে চাইনি আর করে আমাদের ওদের মনে দুঃখ দেওয়ার আমাদের কোনো নেই, প্রয়োজন নেই। আমার নাম মোহাম্মদ দাউদ জামাল। একটা কথা আমি বলতে চাই, যদি আপনি ই করেন, যত আমাদের ভারতের নাগরিক আছে, আমাদের মুসলমান যত আমরা যে আছি পুরো হিন্দুস্তানের মধ্যে, আমাদের আমাদের কোনো লোকের সঙ্গে আপনাদের কোনো লোকের কষ্ট হয়েছে, যত অন্য আদার কাস্টদের যদি কষ্ট হয়েছে, আমি সবার মুসলমান তরফ দিয়ে ক্ষমা চাই। আমি একটাই কথা বলতে চাই, হিন্দু মুসলিম শিখ ইসাই সব আছে, ভাই ভাই আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে সব খুশি মানাবো। একদম দাদা, আমরা দেখেছিলাম যে এই ব্রিগেড এই প্রথমে কিন্তু গীতা পাঠ হয়, তারপরে এখানে মুখ্যমন্ত্রী সরকারের অভিপ্রায় এইটাই যে ৩,০০০ টাকা দেবো না। দেখুন, ভারতবর্ষে আরও তো রাজ্য আছে, কংগ্রেস পরিচালিত রাজ্য কর্ণাটক আছে, কংগ্রেস পরিচালিত রাজ্য তেলেঙ্গানা আছে, হিমাচল আছে, ঝাড়খণ্ড আছে। সরাসরি কংগ্রেস না হলেও কংগ্রেস আর ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু যেটা এখানকার লক্ষ্মীর ভাণ্ডার, যেটার নাম দিচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, যেটা কোথাও মাইয়া সম্মান যোজনা, কোথাও লাডলি বই, ভিন্ন ভিন্ন নামে ভারতবর্ষের ভিন্ন ভিন্ন রাজ্যে কিন্তু মহিলাদের জন্য এই আর্থিক অনুদানের প্রকল্প চালু আছে। কিন্তু ভোটের আগে এক কথা, ভোটের পরে আরেক কথা, এটা কিন্তু কংগ্রেস পরিচালিত কোনো রাজ্যে আপনি দেখাতে পারবেন না। মনে করুন কর্ণাটক, ভোট করার আগে 5টা প্রতিজ্ঞা করেছিল আমরা যে এই 5টা কাজ করব। 2.5 বছর হয়ে গেছে সিদ্ধারামাইয়ার সরকার, দেখুন সেই 5টা কাজ সম্পূর্ণ করে দিয়েছে। সেখানেও কিন্তু এই মহিলাদের জন্য অনুদান প্রকল্প আছে। তো আমার কথা হচ্ছে, ভোটের আগে এক কথা, ভোটের পর আরেক কথা কেন? ভোটের আগে তো কেউ 12 পাতার দরখাস্তের কথা বলেনি, 12 পাতার ফর্মের কথা বলেনি। লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে এ বাংলায় রাজনীতি হয়েছে, সবাই জানি আমরা। লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে এ বাংলায় যোগ্য অযোগ্য সকলের কাছেই ভোট পাওয়ার আশায় সরকারি কোষাগার থেকে টাকা দেওয়া হয়েছে। কিন্তু তার পরিবর্তে যারা ক্ষমতা এলো তারা কি বলেছিল? তারা সেদিন বলেছিল যারা লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা তারা সকলে পাবে, আরো নতুন নাম সেখানে নেওয়া হবে। তাহলে এই কথাটা বলার মানে কি হলো? অর্থাৎ এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাদের প্রতিশ্রুতি ভঙ্গের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্য। কারণ 12 পাতার যদি দরখাস্ত লিখতে হয়, আমাকে এবার ফর্ম ফিল আপ করতে হয়, এটা মনে হচ্ছে সেই সিবিএসসি পরীক্ষা দেওয়া, নিট বা জির পরীক্ষা দেওয়ার মতন ব্যাপার। সাধারণ মানুষ তারা কি ফর্ম জমা করবে? এগুলোর মধ্য দিয়ে এই সরকারের আসল উদ্দেশ্য কি, সেটা আমাদের আগামী দিনে খুঁজে বার করতে হবে। বাংলা জুড়ে ডামাডোল যেন না চলে, মা বোনদের যেন তাদের পাওনা দিয়ে দেওয়া হয়। তৃণমূল তখন ক্ষমতা থেকে সরে গেছে, তখন প্রায় 8 লক্ষ কোটি টাকার উপরে তারা ঋণের বোঝা চাপিয়ে গেছে, এইভাবে মানুষকে খাতিরদারি করতে করতে, এই দাও সেই দাও ওই দাও। ভোট খরিদ করতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের রাজকোষের উপরে 8 লক্ষ কোটি টাকারও বেশি ধারের বোঝা, ঋণের বোঝা। সেই বোঝা নিয়ে টলমলও তৃণমূল চলতে পারছিল না। কিন্তু আজ যারা ডবল ইঞ্জিন সরকারের কথা বলে ক্ষমতা এসেছে, কেন্দ্র আছে রাজ্য আছে, তারা তো অন্তত বলবে সত্য কথাটা, যে হ্যাঁ এই ঋণের বোঝা সামলাতে পারছি না, তাই আমরা অন্নপূর্ণার ভাণ্ডারকে আমরা
ছেটে দেওয়ার ব্যবস্থা করছে, বলুক, সত্যটা সত্য বলুক, এটা আমরা জানতে চাই। এইভাবে মানুষের মা বোনদের মধ্যে একটা আতঙ্কার বাতাবরণ তৈরি করার কোনো চেষ্টা সরকার যদি করে, আমরা নিশ্চয়ই তার বিরোধিতা করব। কারণ এটা দিয়ে মানুষের সংসার চলে। আজকে বাংলার মা বোনদের এটা দিয়ে একটা সংসার চলে, তাদের খরচা বহন করার সুযোগ পায় আর্থিক অনুদানের মধ্য দিয়ে। সারা ভারতবর্ষের সব রাজ্যেই প্রায় চালু আছে এগুলো। কংগ্রেস পরিচালিত প্রত্যেকটা রাজ্যে এই প্রকল্প দীর্ঘদিন ধরে চলছে এবং সাফল্যের সঙ্গে চলছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন। সেখানে কংগ্রেস কিন্তু এখানে যেমন লক্ষ্মীর ভাণ্ডারের নামে ভোট দাও, ভোট না দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, কংগ্রেস পরিচালিত রাজ্যে কিন্তু সেটা বলা হয়নি কোনোদিন। ভোটের সঙ্গে তারা কখনো সেটাকে সম্পর্কযুক্ত করেনি, আর মাথা বিকিয়ে খাতিরদারি করেনি। রাজ্যকে বন্ধক দিয়ে তারা কাউকে খাতিরদারি করেনি। রাজ্যে রোজগার বাড়িয়েছে, মানুষকে দিয়েছে। কংগ্রেস পরিচালিত রাজ্যগুলোর এটাই ফারাক, রোজগার বাড়িয়েছে,